রাত 1টার দিকে অনামিকা ডাইনিংয়ে পানি খাওয়ার জন্য জগ থেকে পানি ঢালছিল। হঠাৎ করেই সে তার পেছনের দিকে একটা শারীরিক স্পর্শ অনুভব করে। চমকে পেছনে তাকায় সে দেখে তার ভাসুর রোহান তার শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনামিকা ওখান থেকে চলে যেতে চাইতেই রোহান তার সর্বশক্তি দিয়ে অনামিকার হাত ধরে ফেলে। অনামিকা রেগে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন ছাড়ুন বলছি, যদি না ছাড়ি কি করবে তুমি? আপনার কত বড় সাহস, আপনি আপনার ছোট ভাইয়ের বউয়ের শরীর টাচ করেন? এই শরীরের জন্যই তো সবকিছু, চলো আমার রুমে বলে টেনে দরজার সামনে নিয়ে যায়। দরজার সামনে অনামিকা কোন রকম থেমে বলল, ছি আমাকে ছাড়ুন, আপনি এখন না ছাড়লে আমি কিন্তু চিৎকার দিব। ভাসুর হেসে হেসে বলল, দাও দাও, বদনাম কিন্তু তোমারই হবে। আর এত সতী সেজে লাভ কি? জামাই তো থাকে বিদেশে, মাঝে মাঝে রুমে এসো, শরীর ঠান্ডা করে দিব। অনামিকা আর শুনতে পারে না, কানে আঙ্গুল দিয়ে রাখে। ভাসুর বলল, ভেতরে আছি, ভালো লাগলে এসো বলে চলে যায়। অনামিকা দৌড়ে সেখান থেকে চলে যায় নিজের রুমে। খাটে এসে খাটে আধ হেলান দিয়ে বসে। এরকম অবস্থায় সেই প্রথমবার পড়েনি। প্রায় সবসময়ই তার ভাসুর রোহান তাকে অশ্লীল কথাবার্তা বলে, বাজে ইঙ্গিত করে। একদিন আমার শাশুড়ি রান্না করছে, আমি পাশে গিয়ে বললাম, মা আপনার বড় ছেলে মানে বড় ভাইয়া আমার গায়ে বাজেভাবে টাচ করছে। আমাকে একা দেখলেই উনি যখন তখন আমার সাথে জোর করে। শাশুড়ি মা অনামিকার দিকে চোখ রাঙিয়ে বলল, তুমি কি আমার সুখের সংসারটা শেষ করে দিবে বৌমা? নিজের দোষটা অন্য কারো উপর কেন দাও? নিজে করে আমার ছেলে বলার আগে তুমি বলতে এসেছো। আর যাতে এরকম কোনো কিছু না দেখি। অনামিকা চুপচাপ বের হয়ে যায় সেখান থেকে। বড় জায়ের কাছে গেলাম নিরুপায় হয়ে। আমি ওনাকে সবটা বলার পর উনি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমাকে আমি ভালো মনে করতাম, তুমি তো দেখছি এখন আমার স্বামীর উপর নজর দিয়ে আছো। সাবধান, আমার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে দেখলে কিন্তু আমি এক চুলো ছাড় দিব না, মনে রেখো। আমার কথা বিশ্বাস করুন ভাবি। চুপ করো তো, মেয়ে মানুষ সুযোগ না দিলে পুরুষ মানুষ তার কাছে যায় কিভাবে? আমি আর কিছু না বলে চলে আসি। সন্ধ্যায় ভাইয়া আসে অনামিকাকে দেখতে। অনামিকার বড় ভাই ইসলাম সোফায় বসে চা খাচ্ছে। পেশায় সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। অনামিকার চেহারার দিকে তাকিয়ে বলল, কি রে বোন, তোকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বল বোন, তোর সুখের জন্যই তো সব। তারপর আমি ভাইয়াকে ভাসুরের সম্পর্কে সবকিছু শেয়ার করলাম। ইসলাম কিছুক্ষণ চিন্তা করে অনামিকাকে বলল, কোনো টেনশন করিস না বোন, আমি আছি। তোর ভাইয়ের উপর তোর বিশ্বাস আছে তো? অনামিকা মাথা নেড়ে সায় দেয়, আচ্ছা আমি সবটা দেখব, এখন আমি আসি বলে ইসলাম বের হয়ে যায়। অনামিকা এসব ভাবতে ভাবতে আরো বেশি কান্না করছে। কেমন করে সে স্বামীর সংসার করবে? আর যদি আকাশ বাড়িতে থাকতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আল্লাহ তুমি একটা উপায় খুঁজে দাও। সে কাঁদতে থাকে। এর 3 দিন পর অনামিকা শ্বশুর শাশুড়ি যাও ভাসুর রোহান দরজার সামনে দাঁড়িয়ে। শ্বশুর বলল, তোমরা আমাকে কোথাও নিয়ে যেও না, আমি ভালো হয়ে যাব। শাশুড়ি বলল, তুমি বেশি কথা বলো না তো, এখন যদি ডাক্তার না দেখাই তাহলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। রোহান বলল, হ্যাঁ বাবা, তোমাকে আজকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব সে অনেক ভালো ডাক্তার, আমরা তো সবাই আছি, তুমি এত ভয় কেন পাচ্ছ? যা বলল, আল্লাহর রহমতে আমাদের তো কম নেই, টাকা না থাকলে একটা কথা ছিল। আচ্ছা তোমরা যখন বলছো চলো তাহলে। শাশুড়ি ডাক দেয় আমাকে, অনামিকা অনামিকা। আমি তড়িঘড়ি করে সেখানে গেলাম। হ্যাঁ বলুন আম্মা, আমরা তোমার শ্বশুরকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুমি তাহলে সবকিছু দেখে শুনে রেখো, রান্নাটাও করে রেখো। ঠিক আছে মা। তারপর সবাই বের হয়ে যায়। অনামিকা রান্নাবান্না শেষ করে গোসল করতে যাবে এমন সময় বাসার ডোরবেলটা বেজে ওঠে। তড়িঘড়ি করে সে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে দিতেই দেখে তার ভাসুর দাঁড়িয়ে আছে, মুখে একটা ফিচেল হাসি। শিউরে ওঠে অনামিকা। অনামিকাকে ঠেলে ভেতরে প্রবেশ করে রোহান। আপনি এ সময়? হ্যাঁ খাবার নিতে আসলাম, হসপিটালে নিয়ে যাব। কিন্তু খাবার নিতে তো ভাবির আসার কথা ছিল, তার কি আগের মতো আর বয়স আছে? কাহিল লাগছে তার শরীর, সে এখন আসতে পারবে না। জানো না তো তুমি, বিছানাতেও সে আমায় তৃপ্তি দিতে পারে না। অনামিকা তুমি একবার আমার কাছে এসো না। ছি ছি, আপনি এত নীচ, প্লিজ এসব বলো না। তুমি শুধু একবার কাছে এসো, তোমারও তো চাহিদা আছে, আছে না? কেউ জানবে না কিছু, শুধু তুমি আর আমি, তোমারও ভালো লাগবে, প্রমিস। অনামিকা পেছনে সরে গেল। রোহানও অনামিকার দিকে সরে আসছে গুটি গুটি পায়। অনামিকা অনেক অনুরোধ করছে, প্লিজ আমার ক্ষতি করবেন না। ক্ষতি বলছো কেন? আমি তো তোমার লাভ করে দিব লক্ষ্মীটি, একবার আমার উপর ভরসা রাখো। এই বলে রোহান ঝাঁপিয়ে পড়ে অনামিকার উপর। ধস্তাধস্তি শুরু হয় দুজনার। রোহান অনামিকাকে ফ্লোরে ফেলে দেয়। অনামিকা কোনোভাবেই রোহানের শক্তির সাথে পেরে উঠছে না। এমন সময় কলিং বেলের শব্দ রোহানের গতি থামিয়ে দেয়। কলিং বেল বেজেই যাচ্ছে। ধীর পায়ে রোহান দরজা খুলে দিতে এগিয়ে যায়। অনামিকা তখন আলুথালু অবস্থায় মেঝেতে পড়ে আছে। দরজা খুলতে বাড়িতে ঢোকে শাশুড়ি আর যা। অনামিকা ওই অবস্থায় তাদের কাছে দৌড়ে যায়, কেঁদে কেঁদে সব কথা বলতে শুরু করে। তখন রোহান বলল, মা এই মেয়েটা মিথ্যাবাদী, আমাকে প্ররোচিত করতে চেষ্টা করছিল, আমি রাজি হচ্ছিলাম না, তাই নিজের কাপড় চোপড় নিজে এমন এলোমেলো করে রেখেছে। এজন্যই বলেছিলাম এই বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তা না হলে কোন দিন কোন কেলেঙ্কারি ঘটে যায়। না মা, উনি মিথ্যা বলছেন, আমায় বিশ্বাস করুন মা, আমি এমন মেয়ে নই। অনামিকার শাশুড়ি বলল, তুমি যে কেমন মেয়ে তা আমার জানা আছে বাপু, শেষমেশ ভাসুরের সাথে। ছি। অনামিকা ছিটকে সরে এলো তার শাশুড়ির কাছ থেকে। তারা তাকেই দোষী মনে করছে। একবার তাকালো রোহানের দিকে, শয়তানটা মুখে একটা শয়তানি হাসি দিয়ে রেখেছে। এমন সময় অনামিকা যা সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে তার স্বামীকে বলল, তুমি এ সময়ে বাসায় কেন রোহান? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আজ খাবার আনতে হবে না, আব্বাকে বিকালের দিকে রিলিজ দিয়ে দিবে। রোহান চুপ করে থাকলো, আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছে। অনামিকার শাশুড়ি তখন বলে উঠলেন, এটা রোহানের বাড়ি, ওর যখন ইচ্ছা আসবে, যখন ইচ্ছা যাবে, তুমি বলার কে? অনামিকা যা চুপ হয়ে গেল। তবে অনামিকা বুঝতে পারলো রোহান প্ল্যান কষেই এ সময় বাসায় এসেছে। অনামিকার শাশুড়ি অনামিকার দিকে তাকিয়ে আবার
আবার বলল, এই চরিত্রহীনা মেয়েকে অনেক সহ্য করেছি, আর না, এবার ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। রোহান, তুই ওর বাপের বাড়িতে খবর দে, আকাশকেও জানাতে হবে সবকিছু। অনামিকা আটকে উঠে বলল, মা না, আকাশকে কিছু বলবেন না, ও বিদেশে একা একা থাকে, অনেক টেনশন করবে, সহ্য করতে পারবে না। রং ঢং করার আগে এসব মনে ছিল না? আমার কথাই ফাইনাল কথা, সবাই এখন যাও। তারপর যার যার মতো চলে যায়। সন্ধ্যায় অনামিকার বড় ভাইকে ডাকা হয়েছে। তারা সবাই সোফায় বসা, অনামিকার শ্বশুর শাশুড়ি, বড় ভাই রোহান। অনামিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনামিকার ভাই ইসলাম বলল, আমাকে কেন ডেকেছেন জানতে পারি? শাশুড়ি একটা বাঁকা হাসি দিয়ে সব ঘটনা খুলে বললেন। এদিকে অনামিকা অনবরত কান্না করে যাচ্ছে। সে বলছে, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। ইসলাম ইশারায় অনামিকাকে থামতে বলল। অনামিকার শাশুড়ি কথা শেষ করে বলল, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বাবা, এই মেয়েকে আর এ বাড়িতে রাখবো না। ইসলাম বলল, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা আমার বোনের দোষ, কিন্তু যদি এটা আপনার ছেলের দোষ হয়, তবে কি আপনার ছেলেকেও বাড়ি থেকে বের করে দিবেন? অনামিকার শাশুড়ি কথা শুনে থমকে গেল। আমতা আমতা করে বললেন, অবশ্যই, আমার বিচার সবার জন্যই সমান। শ্বশুর বলল, জেনে শুনে বলছো তো? হ্যাঁ, আমি জেনে শুনেই বলছি। ইসলাম একটা শুষ্ক হাসি দিয়ে বলল, আপনার কথার মান যেন থাকে। তারপর ইসলাম তার মোবাইলটি নিয়ে ওপেন করলো। সে আগে থেকেই রোহানের রুম ও ড্রয়িং রুমে খুব ছোট সিসি ক্যামেরা ফিট করে রেখেছিল। মোবাইলে ক্যামেরার রেকর্ডিং সমূহ সবার সামনে উপস্থাপন করলো ইসলাম। রোহানের কুকৃত্তি সব ধরা পড়ে গেল। মুখোশ উন্মোচিত হলো এক শয়তানের। অনামিকার শাশুড়ি মাথা নিচু করে আছে, যা চোখ রাঙিয়ে চেয়ে আছে রোহানের দিকে। ইসলাম একটা ভ্রু নাচিয়ে অনামিকার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, কি এবার কথা রাখতে পারবেন তো? আপনারা খুব চালাক, কিভাবে একটা মেয়েকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা যায় তার 16 কলা আপনাদের জানা আছে। তবে মনে রাখবেন, আগের যুগ আর নেই। আপনাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তার কৌশলও আমার জানা আছে। রোহান একেবারে চুপ হয়ে গেছে, লজ্জায় মাথা নিচু করে আছে। অনামিকার শাশুড়ি বলল, আসলে এত কিছু আমরা জানতাম না, যা হওয়ার হয়েছে। অনামিকা এখানেই থাক, আমরা ওকে মেয়ের মতোই রাখবো, আর রোহানেরও বিচার করব আমরা। ইসলাম হেসে বলল, কষ্ট করে আর আপনাদের কিছু করতে হবে না, অনেক কষ্ট করেছেন, একটা নির্দোষ মেয়েকে অপরাধী বানিয়েছেন। আমি পুলিশকে জানিয়েছি সব, ওনারা পথে আছেন। রোহানের মতো বেয়াদব লোককে শায়েস্তা করার জন্য পুলিশ সঠিক ভূমিকা পালন করবে। এই বলে ইসলাম তার বোন অনামিকার হাত ধরে প্রস্থানের প্রস্তুতি নেওয়া শুরু করলো। আর এখানেই একটি মেয়ের উপর মিথ্যা দোষারোপ উন্মোচন করে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, না জেনে কারোর উপর দোষ দিবেন না। মনে রাখবেন, আপনি যা করবেন তা আপনি ফিরে পাবেন, হোক সেটা আগে বা পরে। তাই সঠিক বিচার করবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।